7টা দেশ নিয়ে একটা অ্যাসোসিয়েশন, নাম তার সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, যার আছে ফুটবলের বিরল সব রেকর্ড এবং ইতিহাস। রিসেন্ট টাইমে সাব আন্ডার-19 উইমেন চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার টসের মাধ্যমে উইনার সিলেকশন। তারপর 2025 সালে সাব উইমেন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপাল ভার্সেস ইন্ডিয়ার ম্যাচে ইন্ডিয়ার গোল করার পরে নেপাল গোল করে এবং ওই গোল বাতিল হয়ে অনেকক্ষণ খেলা বন্ধ থাকা। তারপর 2025 সালের সাব আন্ডার-20 উইমেন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভার্সেস ভুটান ম্যাচটা দুইটা মাঠে হওয়া। ফার্স্ট হাফ বসুন্ধরা কিংস এরেনাতে এবং সেকেন্ড হাফ বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে হওয়া। এইসব বিরল ঘটনা এবং ইতিহাসের সাক্ষী শুধুমাত্র এই সাউথ এশিয়ার ফুটবল ফ্যানরা। আর এইসব বিরল ঘটনা এবং এইসব বিরল ইতিহাস শুধুমাত্র এই সাউথ এশিয়ান ফুটবলেই সম্ভব। বাংলাদেশ ভার্সেস ভুটান ম্যাচের শুরু থেকেই বৃষ্টি ছিল, যার কারণে পিটার বাটলার বাংলাদেশের শুরুর একাদশে 9টা চেঞ্জ নিয়ে আসে। নেপালের বিপক্ষে বাংলাদেশ যেই শুরুর একাদশ খেলছিল ওইখান থেকে 9টা চেঞ্জ নিয়ে ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশ খেলতে নামে। এবং ম্যাচের শুরু থেকেই যেই পরিমাণ বৃষ্টি ছিল এর ফলে কিন্তু মাঠের মধ্যে প্রচুর পরিমাণ পানি জমে গেছিল, যার কারণে ম্যাচের শুরু থেকেই দুইটা টিমের কেউই একটা সিঙ্গেল পাস খেলতে পারে নাই গ্রাউন্ডে। যেই সাকসেসফুল পাসগুলা খেলছিল দুইটা টিমেই সবগুলা কিন্তু এয়ারে ছিল। সেটা আমাদের জন্য লজ্জাজনক। এই রকম মাঠের অবস্থা আমাদের বাংলাদেশের রেপুটেশনটা খারাপ করতেছে। আর বসুন্ধরা কিংস এরেনাকে ধরা হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্টেডিয়াম। এই বেস্ট স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমের এই অবস্থা, এবার আপনি ভেবে দেখেন বাংলাদেশের বাকি স্টেডিয়ামগুলোর অবস্থা কি রকম খারাপ হবে। এটা আমাদের জন্য লজ্জাজনক। এটা বাংলাদেশের রেপুটেশন খারাপ করতেছে অন্যান্য দেশগুলোর কাছে। আমাদের এই ফিল্ডের অবস্থা বেটার করতে হবে, আমাদের স্টেডিয়ামের অবস্থা বেটার করতে হবে। সেটা শুধু বসুন্ধরা কিংস এরেনার ক্ষেত্রে না, সেটা ন্যাশনাল স্টেডিয়ামের ক্ষেত্রে এবং বাকি অন্য স্টেডিয়ামগুলোর ক্ষেত্রে। ম্যাচের শুরু থেকেই দুই টিম গ্রাউন্ডে কোনো পাস খেলতে পারতেছিল না, যার কারণে দুইটা টিমেরই গেম প্লে অনেক বেশি এলোমেলো ছিল। কিন্তু তারপরেও আমি বলবো বাংলাদেশের মেয়েরা যথেষ্ট পরিমাণ ভালো ফুটবল খেলছে ফার্স্ট হাফে। এবং স্পেশালি যদি বলতে যাই শান্তি মার্ডি এবং উমেলা মার্মা, এই দুইজন ফ্যান্টাস্টিক খেলছে গ্রাউন্ডে এত পরিমাণ পানি জমে থাকার পরেও। তো এই কারণে বাংলাদেশের মেয়েদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করব, ওরা এই পরিমাণ খারাপ অবস্থায়ও ভালো ফুটবল খেলে গেছে। আর এই দুইজনের মাধ্যমেই কিন্তু বাংলাদেশ ফার্স্ট লিডটা নিয়ে ফেলে ম্যাচের মাত্র 6 মিনিটের সময়ে। ম্যাচের তখন 5 মিনিট 52 সেকেন্ড উমেলা মার্মার কাছে বল আসে মিডফিল্ড থেকে, এবং উমেলা মার্মার কাছে বল আসার পরে এই ভুটানের ডিফেন্ডারটা ওকে খুব সুন্দরভাবে এবং দ্রুত সময়ের মধ্যে ক্লোজ ডাউন করে ফেলে, যার কারণে কিন্তু উমেলা মার্মা হালকা ব্যাকে নিয়ে আসে বলটা। ব্যাকে নিয়ে আসার পরে কিন্তু এই ভুটানের ডিফেন্ডারের সাথে ওর স্পেস বেড়ে জায়গা, যার কারণে কিন্তু এই ভুটানের ডিফেন্ডারটা ওকে ক্লোজ ডাউন করার জন্য ওর কাছে আসতে হইতো। তো ও কিন্তু আসতেছিল উমেলা মার্মাকে ক্লোজ ডাউন করার জন্য, এবং উমেলা মার্মার সাথে সাথে এখানে একটা টার্ন নিয়ে ফেলে। তো টার্ন নেওয়ার পরে কিন্তু এই ডিফেন্ডারটা উমেলার কাছে বিট হয়ে জায়গা। তো উমেলার কাছে বিট হওয়ার পরে উমেলা কিন্তু বলটা নিয়ে সামনে প্রোগ্রেস করে, এবং প্রোগ্রেস করার পরে ও ঠিক সময়ে কাটব্যাকটা করে ফেলে। এবং এই যে কাটব্যাক করার পরে তৃষ্ণার কাছে বল যায়, এবং তৃষ্ণা এখান থেকে একটা শট নেয়। শটটা নেওয়ার পরে গোলকিপার সেভ করে, শটটা সেভ করার পরে এই ডিফেন্ডারের কাছে বলটা চলে আসে এবং ও এখান থেকে একটা ক্লিয়ার দেয়। বলটা ক্লিয়ার করার পরে কিন্তু বলটা এত হেভিভাবে ক্লিয়ার করতে পারে নাই, যার কারণে কিন্তু বলটা আবারও শান্তি মার্দির কাছে যায়, এবং শান্তি মার্দি এখান থেকে একটা শট নেয়। শটটা কিন্তু এই ডিফেন্ডারের কাছে ব্লক হয়ে যায় ফার্স্ট শটটা, এবং রিফ্লেকশনে আবার কিন্তু শান্তি মার্দির কাছে বল চলে আসে। বল চলে আসার পরে শান্তি মার্দি আবারও শট করে, এবং এই শটটা কিন্তু এয়ারে ছিল, যার কারণে কিন্তু শান্তি মার্দি গোল পেয়ে যায়। কিন্তু ও যে ফার্স্ট শটটা নিছিল ওইটা কিন্তু গ্রাউন্ডে ছিল, এরপরেরটা কিন্তু এয়ারে ছিল। তো গ্রাউন্ডে শট মারার কারণে কিন্তু বলটা স্লোভাবে মুভ করছে, অর্থাৎ ফিল্ডে কিন্তু পানি ছিল, যার কারণে বলটা এত ফাস্ট মুভ করে নাই, এবং ডিফেন্ডারের পায়ে লেগে বলটা ব্লক হয়ে গেছিল ফার্স্ট শটটা। কিন্তু সেকেন্ড শটটা এয়ারে নিছিল, ইজি গোল হয়ে গেছে গা। তো আমার কাছে মনে হয় শান্তি মার্দি এখানে ভালো ফিনিশিং করছে, কিন্তু আর একটু কনসার্ন থাকতে হবে, কারণ ফিল্ডে পানি ছিল, ওই কারণে প্রথম শটটাই এয়ারে নেওয়া উচিত ছিল শান্তি মার্দির। ভুটানের বিপক্ষে ম্যাচেও কিন্তু বাংলাদেশ প্রচুর পরিমাণে হাইলাইন্সে খেলছে। বাংলাদেশ এই স্টার্টিং 11-এ 9টা চেঞ্জ নিয়ে আসছে এবং পুরাপুরি ডিফেন্স লাইন চেঞ্জ করে ফেলছে। তারপরেও কিন্তু এই নতুন ডিফেন্স লাইন হাইলাইন্সেই খেলছে। এই যে দেখেন আপনি ম্যাচের 11 মিনিট 32 সেকেন্ড চলতেছে, বাংলাদেশের হাইলাইন্স দেখেন প্রচুর পরিমাণ হাইলাইন্স মেনটেন্স করছে বাংলাদেশের ডিফেন্ডাররা ভুটানের বিপক্ষে। আর এই ফুটেজে আপনি আরেকটা লক্ষ্য করেন, বাংলাদেশের ডিফেন্ডাররা কিন্তু লেফট সাইডটাতে একটু বেশি ওভারলোড করে ফেলছে,
আপনি দেখবেন এখানে কিন্তু রাইট সাইডটা পুরাটা খালি, বল লেফট সাইডে আছে, লেফট সাইডে পুরা ওভারলোড করে ফেলছে বাংলাদেশের ডিফেন্ডাররা। বাংলাদেশের ডিফেন্ডারদের এই লেফট সাইডে ওভারলোডটা কিন্তু পরবর্তীতেও চলে, যেমন এখানে দেখতেছেন আপনি 15 মিনিট 27 সেকেন্ডের খেলা চলতেছে, দেখেন বাংলাদেশের পুরো ডিফেন্স লাইন কিন্তু বাংলাদেশের লেফট সাইডে ওভারলোড করে ফেলছে, আর রাইট সাইডে কিন্তু এই প্লেয়ারটা সম্পূর্ণ রকমের খালি। আর এখানে উমেলা মার্মা দেখেন এই প্লেয়ার থেকে কিন্তু অনেক দূরে ছিল, তো এখানে দেখেন আপনি এই প্লেয়ারের কাছে বল, এই প্লেয়ারটা কিন্তু এই প্লেয়ারটাকে পাস দিয়ে দিলে এই কিন্তু ইজিলি এখান থেকে গোল করতে পারতো। আর এখানে যদি এইখানে ফিল্ডে যদি এত অবস্থা বাজে না হইতো তাইলে কিন্তু এই প্লেয়ার থেকে একটা গোল হয়তো বা আসতো এই টাইমে। যেমন দেখেন এই যে বলটা এর কাছে যাচ্ছে, এই যে বলটা এর কাছে গেছে, যাওয়ার পরে এখানে উমেলা মার্মা কিন্তু রান মেক করছে, এই যে উমেলা মার্মা রান মেক করতেছে। এই প্লেয়ারটা ফার্স্ট মুভ করতে পারে নাই শুধুমাত্র ফিল্ডে অনেক বেশি পানির জমে ছিল বলে, না হলে কিন্তু এই প্লেয়ারটা এখান থেকে হয়তো বা গোল করে ফেলতে পারতো। শেষে এখানে উমেলা মার্মা আসছে, উমেলা মার্মা এসে এখানে বল উইন করছে এই প্লেয়ার থেকে। এটা কিন্তু শুধুমাত্র একবার দুইবার হয় নাই, এটা ম্যাচের অনেক সময়ে হয়ে গেছে। যেমন এরপরে দেখেন আপনি এই যে এখানে 17 মিনিট 58 সেকেন্ড, এখানেও কিন্তু এই প্লেয়ারটা সম্পূর্ণ খালি, আর আমাদের ডিফেন্স লাইন দেখেন পুরো লেফট সাইডে ওভারলোড তৈরি করে ফেলছে, এবং উমেলা মার্মান এখানে আসতে একটু লেট হয়ে যায়, যার কারণে কিন্তু এই প্লেয়ারটা 1 ভার্সেস 1 পেয়ে গেছে আমাদের গোলকিপারকে, কিন্তু তারপরে ওরা গোল করতে পারে নাই। এরপরে আরেকটা দেখেন 23 মিনিট 19 সেকেন্ডের খেলা, তখনও কিন্তু পুরা লেফট সাইডে আমরা ওভারলোড করে ফেলছি, আর এই প্লেয়ারটা কিন্তু রাইট সাইডে খালি। এই সিনারিওটা ম্যাচের প্রায় সময় দেখা গেছে, স্পেশালি ফার্স্ট হাফের ক্ষেত্রে। মূলত আমাদের রাইট ব্যাকে খেলছিল জ্যোতি, ও বারবার হচ্ছে সেন্টার ব্যাক পজিশনগুলোতে চলে আসতেছিল, হাফ স্পেসে মাঝে মাঝে থাকতো, মাঝে মাঝে হাফ স্পেসের এই সাইডে চলে আসতেছিল, অর্থাৎ সেন্টার ব্যাকদের পজিশনে চলে আসতেছিল। আর ভুটানের বিপক্ষে কেন জানি আমাদের পুরা যে 4 জন ডিফেন্স লাইনে খেলছে ওরা সবাই একটু লেফট সাইডে ওভারলোড করছে বারবার। আমাদের এই রাইট সাইডটা খালি রাখার কারণেই আমরা ভুটানের বিপক্ষে একটা গোল কনসিড করছিলাম। দেখেন ম্যাচের তখন 52 মিনিটের খেলা চলতেছে, এখান থেকে একটা ক্রস আসছে, এবং এই যে প্লেয়ারগুলো দেখেন বাংলাদেশের ডিফেন্ডাররা সবাই কিন্তু লেফট সাইডে ওভারলোড করে ফেলছে, আমাদের রাইট সাইডে কিন্তু প্লেয়ার খালি, কিন্তু এখানে এই প্লেয়ারের কোনো মার্কার নাই। এরপরে দেখেন এই যে বলটার নিচে নামলো, এখানে দেখেন আমাদের 3 জন ডিফেন্ডার, এখানে 2 জন সেন্টার ব্যাক, এখানে একজন রাইট ব্যাক, ওরা সবাই হচ্ছে লেফট সাইডে ওভারলোড তৈরি করে দিছে, যার কারণে আমাদের রাইট সাইডটা আবারও খালি। তো এরপরে এখান থেকে বলটা ক্লিয়ার করে কিন্তু ভালোভাবে ক্লিয়ার করতে পারে নাই, এই প্লেয়ারটা পেয়ে জায়গা। এখানে দেখেন পুরা জটলা হয়ে গেছে ডিফেন্ডারদের, কিন্তু এইখানে পুরাটা খালি আমাদের রাইট সাইডে। তো এই প্লেয়ারটা কি করে একে পাস দিয়ে দেয়, এবং পাস দিয়ে দেওয়ার পরে এই প্লেয়ারটা কিপারের সাথে 1 ভার্সেস 1 পেয়ে জায়গা, এবং কিপারকে বিট করে ও সামনের দিকে যায়, এবং এখান থেকে একটা শট নেয়। তো শটটা শেষ পর্যন্ত এখানে এই গোল লাইন ক্লিয়ারেন্স হয়, ক্লিয়ারেন্স হওয়ার পরে এই প্লেয়ারের কাছে চলে আসে, এবং এই প্লেয়ারটাও কিন্তু আনমার্ক অবস্থায় ছিল আমাদের ডি বক্সে, এবং ও খুব সুন্দরভাবে বলটা জালে জড়াই দেয় এবং গোল করে ফেলে, এবং ভুটান আমাদের বিপক্ষে ইকুয়ালাইজ করে ফেলে, এবং স্কোর লাইন হয়ে যায় 1-1। এখানে কিন্তু আমাদের ডিফেন্ডারদের বারবার ভুল ছিল, আমরা লেফট সাইডে ওভারলোড তৈরি করে ফেলছি, রাইট সাইডে আমাদের প্লেয়ার খালি থেকে গেছে, সেটা পুরা ম্যাচে থেকে গেছে বলতে গেলে শেষের কয়েক মিনিট বাদে। আবার এরপরে আমরা যখন ওইখান থেকে একটা গোল লাইন ক্লিয়ারেন্স করছি, এরপরেও আমাদের ডিবক্সে 2 জন প্লেয়ার আনমার্ক অবস্থায় ছিল, এই যে গোল করছে 7 নাম্বার, এবং এই যে আরেকটা প্লেয়ার আনমার্ক অবস্থায় ছিল। তো এটা অবশ্যই আমাদের ডিফেন্সের ভুলের কারণে আমরা গোলটা কনসিড করছি। আর এই বাংলাদেশ ভার্সেস ভুটান ম্যাচে বাংলাদেশও নিজেদের গেম প্ল্যান অনুযায়ী ফার্স্ট হাফে খেলতে পারে নাই, আর অন্যদিকে ভুটানও নিজেদের গেম প্ল্যান অনুযায়ী ফার্স্ট হাফে খেলতে পারে নাই, কারণ ফার্স্ট হাফে মাঠের অবস্থা খুবই বাজে ছিল। ওইটা ফুটবল খেলার মাঠ নাকি কোনো ধান চাষ করার মাঠ সেটা বোঝা যায় নাই, এই কারণে ফার্স্ট হাফে কেউ নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারে নাই। সেকেন্ড হাফে গিয়ে মূলত 2টা টিমই নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারছে, নিজেদের গেম প্ল্যান অনুযায়ী খেলতে পারছে, এবং সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু ভুটান বাংলাদেশকে ডোমিনেট করছে। আমি বলবো 45 মিনিট থেকে 65 মিনিট পর্যন্ত ভুটান বাংলাদেশকে ডোমিনেট করছে, এবং যার কারণে কিন্তু এই 52 মিনিটের সময় ভুটান ইকুয়ালাইজ করে ফেলে বাংলাদেশের বিপক্ষে, এবং 64 মিনিটের পরে গিয়ে পিটার বাটলার 3টা সাবস্টিটিউট করে
স্বপ্না রানী, মুনকি আক্তার এবং নবীরনকে ফিল্ডে নামায়। এরপরেই বাংলাদেশ ম্যাচটা ডোমিনেট করা শুরু করে, কারণ বাংলাদেশের যে দুইজন মিডফিল্ডার স্বপ্না রানী এবং মুনকি আক্তার পুরো মিডফিল্ড নিজেদের কন্ট্রোলে নিয়ে আসছে, পুরো ম্যাচের সিচুয়েশন নিজেদের কন্ট্রোলে এনে ফেলছে, যার কারণে কিন্তু 65 মিনিটের পরে গিয়ে বাংলাদেশ টিম ডোমিনেট করছে ভুটানকে এবং ওইখানে কিন্তু বাংলাদেশ টিম 3টা গোল করে ফেলে। দেখেন ম্যাচে নামার পরপরই কিন্তু স্বপ্না রানী এই 67 মিনিট 38 সেকেন্ডের সময় বল পেয়ে যায় একেবারে নিজেদের হাফেই। বল পাওয়ার পরপরই কিন্তু স্বপ্না রানী এখান থেকে একটা দুর্দান্ত থ্রু পাস খেলে শান্তি মাদ্রির জন্য। এই যে এখানে দেখেন আপনি স্বপ্না রানীর সামনে কিন্তু এই যে মিডফিল্ড লাইন ছিল, এই যে ডিফেন্স লাইন ছিল, ওই দুই লাইনটা ব্রেক করে শান্তি মাদ্রির কাছে বল দেয় স্বপ্না রানী। যদিও বা বাংলাদেশ এখান থেকে কোনো গোল করতে পারে নাই, কিন্তু এই যে লাইন ব্রেকিং পাস, এই যে অ্যাটাকগুলা, এইগুলাই কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের কন্ট্রোল বাংলাদেশের কাছে নিয়ে আসে। তারপরে ম্যাচের 71 মিনিট 27 সেকেন্ডের সময় দেখেন স্বপ্না রানীর পায়ে বল এবং মিড থার্ডে বল, ওর আশেপাশে কিন্তু সব ভুটানের প্লেয়ার, কিন্তু তারপরেও স্বপ্না রানী এখানে বলের কন্ট্রোল নিজের কাছে রাখে এবং বল নিজের পায়ে রাখে। এরপরে আরেকটা মিডফিল্ডারের ম্যাজিক, ম্যাচের তখন 75 মিনিট 9 সেকেন্ড চলতেছে, মুনকি আক্তার মিড থার্ডে বল পেয়ে যায়। বল পাওয়ার পরে মুনকি আক্তার এই প্লেয়ারটাকে কাতাই সামনের দিকে প্রোগ্রেস করে, এই যে সামনের দিকে বল নিয়ে প্রোগ্রেস করে এবং আরেকটা প্লেয়ারকে সামনে পেয়ে যায় এবং ওই প্লেয়ারকেও কাতাই মুনকি আক্তার সামনে প্রোগ্রেস করে এবং ডিবক্সের দুকে একটা শট নেয় এবং শট নেওয়ার পরে গোল। আপনি দেখেন মিড থার্ড থেকে, এই যে মিড থার্ড থেকে ও বল নিয়ে সামনের দিকে প্রোগ্রেস করছে এবং প্রায় 2-3 জনকে কিন্তু ও কাটাই এখানে হচ্ছে গোল করে ফেলে এবং বাংলাদেশ এখান থেকে লিডটা ডবল করে ফেলে এবং বাংলাদেশের হয়ে থার্ড গোল কিন্তু এই মুনকি আক্তারের এই গোলটা ফ্যান্টাস্টিক গোল। মিডফিল্ডারদের এই ম্যাজিক ম্যাচের বাকি সময়েও চলে। দেখেন ম্যাচের তখন 77 মিনিট 33 সেকেন্ড, মুনকি আক্তার বাংলাদেশের ডিবক্সের হালকা সামনে বল পেয়ে যায়। বল পাওয়ার পরে কিন্তু বল নিয়ে প্রোগ্রেস করে এবং সামনে একটা প্লেয়ার আসে, একেও কাটাই, ও সামনের দিকে প্রোগ্রেস করে, আরেকটা প্লেয়ার চলে আসে, ওকেও কাটাই সামনের দিকে, রাইট উইং থেকে দুগে যায়। দুগে যাওয়ার পরে এখান থেকে একটা কাটব্যাক করে, কাটব্যাক করার পরে তৃষ্ণার কাছে বল যায়, কিন্তু তৃষ্ণার আগেই ওইখানে ভুটানের গোলকিপার সেভ করে ফেলে, যার কারণে বাংলাদেশ এখান থেকে আর গোল পায় নাই। কিন্তু এই যে মিডফিল্ড ম্যাজিক, এটাই কিন্তু মূলত আমাদেরকে ম্যাচটা ডোমিনেট করার ক্ষেত্রে হেল্প করছে। এই কারণেই মূলত এই স্বপ্না রানী, মুনকি আক্তার এবং নবীরন খাতুন নামার পরে বাংলাদেশ ডোমিনেট করছে ভুটানকে এবং ভুটান ওই টাইমগুলোতে বাংলাদেশকে কোনো থ্রেটই তৈরি করতে পারে নাই। আর ভুটানের বিপক্ষে ফার্স্ট গোলটা আসছিল শান্তি মাদ্রির কাছ থেকে এবং সেকেন্ড গোলটাও কিন্তু শান্তি মাদ্রি থেকে আসছিল এবং বাংলাদেশের ফোর্থ গোলটাও কিন্তু শান্তি মাদ্রি থেকে আসছিল। এখান থেকে কিন্তু শান্তি মাদ্রি ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করে ফেলে। আর ভুটানের বিপক্ষে শান্তি মাদ্রির এই হ্যাটট্রিকটা এই টুর্নামেন্টের থার্ড হ্যাটট্রিক এবং বাংলাদেশের সেকেন্ড হ্যাটট্রিক। বাংলাদেশের হয়ে ফার্স্ট হ্যাটট্রিকটা করছিল সাগরিকা এবং সেকেন্ড হ্যাটট্রিকটা করলো শান্তি মাদ্রি। আর বাংলাদেশ ভুটানের বিপক্ষে 4 গোলের ব্যবধানে জিতে গেলেও এই ম্যাচে আমাদের ফিনিশিং খারাপ ছিল। আর এই ম্যাচের মাধ্যমে আবারও প্রমাণিত হলো আমাদের এই অনূর্ধ্ব 20 দলে ফিনিশিংয়ের দুর্বলতা। আমাদের এই অনূর্ধ্ব 20 দলে ফিনিশিংটা আরও অনেক বেশি বেটার করতে হবে যদি আমরা সামনের টুর্নামেন্টে ভালো কিছু করতে চাই। দেখেন ম্যাচের খেলা চলতেছে 1 মিনিট 22 সেকেন্ডে, এখানে শান্তি মাদ্রি একটা সামনে পাস দিয়ে দেয়। এখানে দেখেন তৃষ্ণার কাছে বল চলে যায় এবং তৃষ্ণা এখান থেকে খুব সুন্দর একটা রান মেক করে, রান মেক করার পরে দেখেন তৃষ্ণা কিন্তু বল পেয়ে যায় একা এবং ও গোলকিপারের সাথে মোটামুটি 1 ভার্সেস 1-এ পেয়ে যায় এবং এখান থেকে একটা শট নেয়, কিন্তু শটটা খুবই দুর্বল ছিল এবং গোলকিপার এখান থেকে সেভ করে ফেলে। তো এরপরে শান্তি মাদ্রি দেখেন এই যে 27 মিনিট 25 সেকেন্ডের সময় লেফট উইং থেকে বল পেয়ে যায় এবং ও এখান থেকে একটা ক্রস করে এবং ক্রসটা উমেলার কাছে চলে যায়। এই যে উমেলার কাছে খুব সুন্দরভাবে চলে যায় এবং উমেলা এখান থেকে ফার্স্ট টাইম শটটাও নিছে, কিন্তু শটটা নেই ও পোস্টের বাইরে, যার কারণে বাংলাদেশের এখান থেকেও লিডটা ডবল করা হয় নাই। অনেকেই বলতে পারেন ফিল্ডের অবস্থা খুবই খারাপ, তার কারণেই মূলত বাংলাদেশের মেয়েরা ফিনিশিং ভালো মতো করতে পারে নাই, কিন্তু সেকেন্ড হাফেও বাংলাদেশের সেম দশাটাই ছিল। দেখেন এখানে তৃষ্ণা রানী বল নিয়ে ভুটানের ডিবক্সে ঢুকে যায়, ঢুকার পরে ও কিন্তু একটা ক্রস করে এবং ওর কিন্তু টার্গেটটা ছিল এই ফার পোস্টটা, কারণ ফার পোস্টে খালি এই যে শান্তি মাদ্রি ফার পোস্টে রান মেক করছিল, কিন্তু শান্তি মাদ্রি এখানে বলের সাথে কোনো প্রকার কানেক্টই করতে পারে নাই। শান্তি মাদ্রি যদি এখানে বলের সাথে কোনো প্রকার কোনো না কোনোভাবে কানেক্ট করতে পারতো তাহলে কিন্তু এখানে গোল করতে পারতো শান্তি মাদ্রি এবং বাংলাদেশও লিডটা ডবল করতে পারতো। তারপরে আরেকটা
দেখেন ম্যাচের 55 মিনিট 41 সেকেন্ডের খেলা চলতেছে। তৃষ্ণা রানী এখানে বল পেয়ে যায়। বল পাওয়ার পরে এই যে উমেলা সম্পূর্ণ খালি, তো তার কারণে ও ফার্স্ট কিন্তু উমেলাকে পাস দিয়ে দেয়। তো পাস দেওয়ার পরে উমেলা হালকা বল নিয়ে সামনে প্রোগ্রেস করে এবং কিপারের সাথে সম্পূর্ণ 1 ভার্সেস 1-এ থেকে জায়গা উমেলা মার্মা কিপারকে সম্পূর্ণ 1 ভার্সেস 1-এ পেয়ে যায়। তো এরপরেও কিন্তু উমেলা মার্মা শটটা বাইরে নেয়, এখান থেকে বাংলাদেশ আর লিডটা নিতে পারে নাই। এই যে চান্সগুলো দেখালাম এগুলা কিন্তু খুবই ইজি ছিল বাংলাদেশের মেয়েদের জন্য। বাংলাদেশের মেয়েরা এই ইজি চান্সগুলোকে গোলে কনভার্ট করতে পারে নাই, সেটা আমাদের জন্য কনসার্নের বিষয়। কারণ নেপাল ম্যাচে, শ্রীলঙ্কার ম্যাচে এবং ভুটানের ম্যাচে আমরা অনেকগুলা ইজি চান্স গোলে কনভার্ট করতে পারি নাই, আর আমরা 50-50 চান্সগুলাও গোলে কনভার্ট করতে পারতেছি না এবং 70-30 চান্সগুলাও গোলে কনভার্ট করতে পারতেছি না। তো এটা আমাদের জন্য অবশ্যই কনসার্নের বিষয়। আর ভুটান ম্যাচের পরে বাংলাদেশের হেড কোচ পিটার বাট্টার বেনুর ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করছে। সত্যি কথা বলতে গেলে আমাদের ফিল্ডের এই বাজে অবস্থা এবং আমাদের যে বেনু সংকট, এইটা কিন্তু ওভারঅল আমাদের বাংলাদেশের রেপুটেশনটাই খারাপ করতেছে। আমাদেরকে সিরিয়াসভাবে ভাবতে হবে এই বেনু সংকটের ব্যাপারে এবং ফিল্ডের এই বাজে অবস্থার ব্যাপারে। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। তার সাথে ভুটান ভার্সেস বাংলাদেশের ম্যাচটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আরেকটা বিষয়, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের এই বিরল ঘটনাগুলা এবং এই বিরল ইতিহাস নিয়ে আপনাদের কি মতামত সেটাও কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।